আমি সাথে সাথে আটকে দিলাম। আরে দাঁত ব্রাশ করি নাই। রাখ তোর দাঁত ব্রাশ, আমাকে কিস করতে দে। দেখছেন কেমন লুইচ্চা, দাঁত ব্রাশ করছি না তাও কিস করতে আসে। ধাক্কা দিয়ে বিছানার এক সাইডে ফেলে দিয়ে এক দৌড়ে ওয়াশরুমে দরজাটা লাগিয়ে দিই, না হলে যে লজ্জা এখানেও চলে আসবে। ম্যাডাম দরজা ধাক্কাচ্ছে। এই বদমাস, দরজা খোল, আমাকে আগে কিস দিলি কেন? আমি এদিকে ফ্রেশ হচ্ছি, ম্যাডাম দরজায় ধাক্কাচ্ছে। ফ্রেশ হয়ে টাওয়েলটা পরতেই মনে পড়ে খাই সেরে প্যান্ট শার্ট আনি নাই। এখন কি করি? দরজার কাছে গিয়ে দেখি বাহির থেকে লাগানো। ম্যাডাম মনে হয় লাগিয়ে দিছে। চিল্লাচিল্লি শুরু করলাম। আমার চিল্লানি শুনে ম্যাম বলতে লাগলো, এটাই তোর শাস্তি, আমাকে ভেতরে না ঢুকতে দেওয়া। না দিমু না। এখন কি করবি? হুম, সুন্দরভাবে একটা কিস করতে দে, না হলে। প্লিজ দরজাটা খুলে কাপড়গুলো দিন, ঠান্ডা লাগছে। প্লিজ প্লিজ দিয়ে দাও, না হলে কলেজে দেরি হবে। আমার কথা শুনে ম্যাডাম কাপড়গুলো নিয়ে দরজাটা খুলে দেয়। আমি কাপড় নেওয়ার আগেই ভেতরে ঢুকে দরজা বন্ধ করে ফেলে। না হলে কি বলার আগেই টাওয়েল ধরে বলল, এই না না, আমার ইজ্জত শেষ বলেই জাকিয়া ম্যাম আমার খালি পিঠে হাত দুটো দিয়ে খামচে ধরে ঠোঁটের সাথে আমার ঠোঁট মিশিয়ে নেয়। কিছুক্ষণ লিপ কিস করে বুকের মধ্যে কিস শুরু করে দেয়। খয়েছে আজকে, মনে হয় বিয়ের আগেই বাসর করে ফেলবে। তাড়াতাড়ি আটকায়। ম্যাম এটা ঠিক না, কি করছেন এটা? ধুর, রাখ, আমাকে কিস করতে দে। আরে ম্যাডাম কলেজের সময় হয়ে যাচ্ছে, এসব কি করছেন বলেই জোর করে ম্যাডামকে আলাদা করলাম। আবার নেশাক্ত চোখে এগিয়ে আসছে। না, কিছু একটা করতে হবে। কাপড়গুলো নিয়ে ম্যাডামকে ওয়াশরুমে রেখে বাহির থেকে দরজা লাগিয়ে দিলাম, না হলে কাপড় পরতেও দিবে না। ভেতর থেকে ম্যাম চিল্লাচিল্লি করছে। তাড়াতাড়ি কাপড় পরে দরজাটা খুলে দিয়ে এক দৌড়ে নিচে চলে এলাম। এসে সোজা খাবার খেতে বসে গেলাম। আমার পেছনে দেখি ম্যাম আসছে। তারপর খেয়ে দিয়ে ম্যাডামের সাথে গাড়িতে করে কলেজের দিকে রওনা দিই। গাড়ির ভেতরে ম্যাডাম বলল, তুই আমাকে বাথরুমের দরজা লাগিয়ে চলে আসছিলি কেন? হুম, আরে আস্তে, আপনি কি করছিলেন? আর একটু হলেই ম্যাডাম মুচকি হেসে বলল, আরেকটা হলে কি? ধুর কিছু না। তা বলতে হবে না, এর শাস্তি পেতেই হবে। বলেই ম্যাডাম সাইডে গাড়ি থামিয়ে দেয়। গাড়ি থামাতেই আমি ম্যাডামকে এক টানে শরীরের সাথে মিশিয়ে দিই। বাহ, পিচ্চি দেখি আমার থেকে এক পা এগিয়ে। 5 মিনিট ঠোঁটে কিস করে চোখ বন্ধ থাকা অবস্থায় ছেড়ে দিই। ও হয়েছে এবার পিচ্ছি নাকি বিয়ে হলেই টের পাবেন হে পিচ্ছি কি করতে পারে, দেখবেন খালি। এখন তাড়াতাড়ি কলেজ চলেন। তারপর কলেজ চলে আসলাম। ম্যাডামের গাড়ি থেকে আমাকে নামতে দেখে হারামিগুলো অবাক, সাথে কলেজের সবাই অবাক, কারণ ম্যাডামের সাথে আমাদের ঝামেলা হয়েছিল। বলে রাখি, ম্যাডাম আর আমার বিয়ের ব্যাপারে ওদের কিছু বলিনি, তাই ওরা কিছু জানে না। আমি ওদের কাছে যেতেই তারপর ওদের আমার আর ম্যাডামের বিয়ের ব্যাপারে বলি। আমার কথা শেষ না হতেই সবগুলা আমার উপর ঝাঁপিয়ে পড়ে। আমি কাঁদো কাঁদো গলায় বললাম, তোরা আমার সব কথা তো শুনবি? আমি জানতাম না কি ম্যাডামের সাথে আগে আমার বিয়ে ঠিক করা? জানলে কি তোদের বলতাম না? হয়েছে মামা, আর দুঃখ করতে হবে না। বিকালে তোকে ফকির বানাবো। রেডি থাকিস, এখন চল ক্লাসে চল গিয়ে। তারপর সবাই মিলে ক্লাসের দিকে আসতে থাকে। তখনই নীলা মাঝ পথে এসে দাঁড়ায়। আসলে নীলা, আমি বলার আগেই আলিফ বলল, না এটা মজা না, সত্যি। দেখো নীলা, জীবনে কাউকে পছন্দ হতেই পারে, আমরা নিজেও জানি না কখন হঠাৎ করে কাকে ভালো লেগে যায়। তোর ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। হয়তো তোর ভাগ্যে আমি ছিলাম না, এই জন্য তুই কষ্ট পাবি, এটার কোনো মানে হয় না। আমাকে ভুলে যা নীলা, নিশ্চয়ই আমার চেয়ে বেটার কাউকে পাবি। সব ভালোবাসার মানে পূর্ণতা না, কিছু ভালোবাসা আজীবন অপূর্ণতার বদ্ধ কুটিরেই আটকে থাকে। প্লিজ নীলা, ভুলে যা। নীলা কিছু না বলে চোখের পানি মুছতে মুছতে চলে যায়। নিজের কাছে একটু খারাপ লাগলো। হয়তো ম্যাডামকে আমি ভালোবাসি, তেমনি ভাবেও নিশ্চয়ই আমাকে লাভ করে। না পাওয়ার যন্ত্রণা কেমন শুধু ছেঁকা খাওয়া লাভাররাই জানে। যাই হোক, সবাই মিলে ক্লাসে চলে আসে। 2 ঘন্টা যাওয়ার পর ইয়াসিনের ফোনে একটা কল আসে। ইয়াসিন কথা বলার পর বলল, ওকে তাহলে চল সবাই, আজ আর ক্লাস হবে না। তারপর আমরা 4টা সপ্তদশী ছেলে
রোদের জমকালো আলোতে বেরিয়ে পড়ি কলেজ ক্যাম্পাস থেকে। অনেক রিসার্চ করে জানলাম ড্রাগন কিংয়ের বেঁচে থাকার মূল সম্বল হলো অবৈধ কারখানাগুলো, বিশেষ করে অবৈধ অস্ত্রের কারখানা, মদের কারখানা, চোরাচালান কারবার। এগুলোর আয় দিয়েও বিরাট একটা বাহিনী পালন করে। জায়গায় জায়গায় ওর টিমের লোকেরা এইসব খুবই গোপনভাবে সামলায়। প্রায় ওর 15টার মতো বড় বড় কারখানা আছে, 5টা চট্টগ্রামে আর 3টা ঢাকায়, বাকিগুলো বিভাগীয় জেলাগুলোতে। তাই একটা নীল নকশা বানাই, আগে ওকে অর্থনীতির দিক দিয়ে নিঃস্ব করব। তাই এর জন্য দরকার সামরিক শক্তি। সেদিন ইয়াসিনের মামার সাথে এটা নিয়ে আলোচনা হয়। উনি আমাদের সিক্রেট একটা স্পেশাল আর্মি ফোর্স দিবেন, শুধু ঢাকা আর চট্টগ্রামের মিশনের জন্য। বাকিগুলোর জন্য উনি আলাদাভাবে পদক্ষেপ নেবেন, কারণ ঢাকা চট্টগ্রামের অবৈধ কারখানাগুলোই হচ্ছে আমরা শুধু ওদের লিড দিব, বাকি ধ্বংসের কাজ ওরাই চালাবে। তাই এখন মিশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। কিছুক্ষণ পরই আমাদের আস্তানা মানে সাব্বিরের বাড়ি চলে আসি। সব কিছু নিয়ে রেডি হয়ে অটোমোবাইল দিয়ে নির্দিষ্ট জায়গায় চলে আসি। কয়েকটা আর্মির গাড়ি দাঁড়ানো, সামনে একটা 30 বছর বয়সী কমান্ডো আমাদের দেখে হাসতে হাসতে বলতে থাকে, আমাদের মেজর সাহেবের মাথা নেহাতক খারাপ হয়ে গেছে। ওনার কথা শুনে রাগ হতে লাগলো। কর্মদক্ষতা বয়সের মধ্যে সীমাবদ্ধতা থাকে না, শুধু দায়িত্ববান হলেই হয়। ও আচ্ছা, তাহলে তোমাদের কি দক্ষতা? হাহাহা। আচ্ছা, আপনি একটা কথা বলুন তো, আগে আপনারা ড্রাগনের কোনো হদিস পাননি কেন? সঠিক তথ্য পাওয়া যায়নি বলে, কারণ এটা অনেক কঠিন ছিল। তাহলে এখন যে হদিস পেলাম, এটা কে বের করেছে? নিশ্চয়ই আপনার মেজর বলছে আমরাই ওকে ধরার নীল নকশা বানাচ্ছি। তাই কাউকে নেগলেক্ট করা ঠিক না, সবারই কিছু না কিছু দক্ষতা আছে। আমার কথা শুনে দেখি কমান্ডার মুখ কালো করে ফেলেছে। যাই হোক, সবাই রেডি হয়ে মিশনের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। ঢাকার মধ্যে ওর কারখানাগুলো একসাথে হয় বেশি সময় লাগেনি। সবগুলোকে মাইন দিয়ে গুড়িয়ে দিয়েছি। যেগুলোই বাধা দিতে আসছে সোজা ক্রসফায়ার, কারণ সরকার থেকে এটার নির্দেশ এসেছে। এদিকে ড্রাগন কিংয়ের পকেট থেকে গুলিটা বের করে সাথে সাথে লোকটার বুকের ভেতর পুরো পিস্তলের গুলি লোড করে দেয়। কিংয়ের রাগ দেখে সিয়াম আর জনি ভয়ে কাঁপতে থাকে। তখন সিয়াম আর জনি সেদিনের সব ঘটনা খুলে বললে কিভাবে আমরা কিংকে ট্রেড দিয়েছিলাম। এইদিকে আমরা মিশন শেষ করে বাড়ি চলে আসি। বাড়ি আসতেই সাব্বির ফোন দেয়। রিসিভ করে বললাম, কিরে এখন আবার কি হয়েছে? মামা, তুই যেটা বলেছিলি সেটাই হয়েছে। মানে? ড্রাগন কিং ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে আমাদের ধরার জন্য, সাথে আবার জনি এমপি সিএমও আছে। কিভাবে জানলে? বলে গেলি হুই আর জেসি বস। এরা এখন কোথায় আছে সব তথ্য আমাদের সুপার কম্পিউটার শো করেছে। আমরা ইচ্ছে করলে কিন্তু ওকে এখানে খতম করে দিতে পারি। দূর বেটা, খেলা জমার আগেই শেষ করে দিলে। রিক্স নেওয়ার মজাই থাকে না। ওকে ওর সামনে নিজের ধ্বংস সচোখে দেখাবো। কেমনে করবি? এখন চল চট্টগ্রাম চলে যাই, সেখানে মিশন শুরু করি। ওকে, তাহলে রেডি হয়ে নে। আর শোন, আমাদের ইয়াসিনকে নিয়ে যাব না, আমরা 3 জন যাব। মানে বুঝলাম না মামা, ইয়াসিন থাকবো না মানে? যেটা বলছি সেটা কর। আমরা যে যাব ইয়াসিন যেন না জানে। 3 জন আজকেই রওনা দিব। আচ্ছা, তুই যেটা বলেছিস সেটাই হবে। তাহলে সন্ধ্যার দিকে রওনা দিব। ওকে বলেই ফোন কেটে দিই। এখন ঘর থেকে পারমিশন নেওয়ার পালা। কি করি, আম্মু তো মনে হয় পারমিশন দিবে না। ইয়েস, বুদ্ধি পেয়ে গেছি। সোজা রান্নাঘরে গেলাম। গিয়ে দেখি আম্মু রান্না করছে। কিছু না বলেই পেছন থেকে জড়িয়ে ধরে বলতে থাকে, আই লাভ ইউ আম্মু। হারামজাদা, কি বলবি বলে ফেল, এত ঢং করা লাগবে না। ইস, তুমি কিভাবে জানলে? তোকে আমার হাড়ে হাড়ে চেনা আছে, দরকার পড়লে দরদ একেবারে উঠলে পড়ে। আসলে আম্মু, এক জায়গায় যেতে হবে। না, এটা হবে না। এমনিতেই অনেক ঘোরাঘুরি করে সময় পার করছে, লেখাপড়া ধারে কাছেও যায় না। এখন থেকে পড়াশোনা শুরু করো, আর তোমার আব্বু জানলে সমস্যা হবে। আরে কথাটা তো শোনো, আলিফের নানু বাড়ি যাব, ওর মামাতো বোনের বিয়ে। আমাকে ছাড়া নাকি ও যাবেই না। এখন তুমি বলো, আমার জন্য সবার যাওয়া বন্ধ হয়ে যাবে। এটা কোনো কথা? প্লিজ প্লিজ আম্মু, তুমি না আমার বেস্ট আম্মু। কিন্তু তোর আব্বুকে কি বলবো? আমি জানি তুমি আব্বুকে বোঝাতে পারবে। জানি তোর সাথে প্যাচাল পেরে পারা যাবে না।
আচ্ছা, কখন যাবি? তখনই ঘরে ম্যামের আগমন। কিছু না জেনেই বলতে থাকে, কোথায় যাওয়া হচ্ছে শুনি? আমিও যাব। আমি যেখানেই যাই আপনাকে নিব কেন? দেখেছো আম্মু আমার সাথে কেমন খারাপ আচরণ করে? আমি গেলে সমস্যা কি? তখন আম্মু বলল, কি রে জাকিয়া ঠিকই বলছে, তোর সাথে বিয়ের মাঝেই গেলে সমস্যা কি? কি বিয়ে? তাহলে আমি আগেই যাব। তখন তৃষা এসে বলতে লাগে, ভাবি, এটা কিন্তু ঠিক না। আমাকে ছাইরা বিয়েতে যাওয়া হচ্ছে, আমিও যাব। এদের কথা শুনে মাথা হ্যাং হয়ে যাচ্ছে। আমি যাচ্ছি কিসের জন্য আর এরা কি ভাবছে? দূর, কেন যে বিয়ের কথা বললাম। এখন কি করি? আরে তোমরা আমার কথার তো শুনবা। এখানে শুধু আমাকে বলা হয়েছে যাওয়ার জন্য। তাছাড়া আলিফের মামাতো বোনের বিয়েতে শুধু আমরা ফ্রেন্ডসগুলা একসাথে যাব। সে যাই হোক, তোমাদের সাথে গেলে সমস্যা হবে না? প্লিজ বোঝার চেষ্টা করো সবাই। আমি এখান থেকে এসে তোমাদের নিয়ে ঘুরতে যাব, তবু আজকে যেতে দাও। তখন তৃষা হাসতে হাসতে বলল, তাতে হবে না মশাই। ধুর, তোরা যা, আমি নিচেই যাব না। বলেই নিচের রুমে এসে পড়ি। রাগ হতে লাগলো। আমি যাচ্ছি কেন, আসলে ব্যাপারটাই ওরা বোঝে না। সত্যি কথা বলে দিলে আম্মু হাড্ডি গুড্ডি ভেঙে ঘরে বসিয়ে রাখবে। আসলে আম্মু যদি জানে এসব কাজে জড়িত, তাহলে আল্লাহ জানে কি করবে। খুব সাবধানে এইসব মিশন চালাচ্ছে। ধুর, এখন কি করি? তখন জাকিয়ে আসলো। কি জানো, রাগ করছো? হুম হুম। আপনি আর একটা কথাও বলবেন না। আচ্ছা, এত রাগ দেখাতে হবে না, তুমি একাই যাবে। সত্যি? হুম, তবে শর্ত আছে। আবার কিসের শর্ত? সেখান থেকে ফিরে এসে আমাদের দূরে কোথাও ঘুরতে নিয়ে যেতে হবে। আর এখন থেকে আমি যা বলবো তাই করতে হবে। সেখানে গিয়ে ফোন না দিলে আমি রাগ করব। তাই প্রতিদিন ফোন দিয়ে একটা করে অক্সিজেন মানে উম্মা দিতে হবে। আর এখন একটু রোমান্স হবে। সব বুঝলাম, বাট এখন রোম্যান্স হবে মানে? দাঁড়াও, রোমান্স হবে মানে বুঝিয়ে দিচ্ছি। বলেই আমার মতো পিচ্ছিটার উপর ঝাঁপিয়ে পড়ে। পাক্কা 10 মিনিট লিপ কিস করে চোখ বন্ধ থাকা অবস্থায় ছেড়ে দেয়। আপনি হেব্বি লুচ্চা। বিয়ের আগে যখন খুশি কিস মারেন, একেবারে গুন্ডির মতো। কি? আমি গুন্ডি? দাঁড়া বলছি। এই বদমাস, দাঁড়া বলছি। এক দৌড়ে ওয়াশরুমে, না হলে কেলানি খেতে হবে। ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে সবার কাছ থেকে বিদায় নিয়ে সাব্বিরের বাসায় চলে আসলাম। একটু আগে এসে পড়েছে, কারণ কিছু দরকারি কাজ করার জন্য। কেননা এই মিশনটা আমাদের একাই করতে হবে, কারণ চট্টগ্রামে এই মিশনের কোনো সিক্রেট আর্মি ফোর্স নেই। অবশ্য মেজর মানে ইয়াসিনের মামা বলছিল, উনি কথা বললে সেখানকার আর্মি বাহিনী আমাদের সাহায্য করবে, বাট আমরাই না করে দিই। তবে ওনার থেকে কয়েক ডজন মাইন নিয়েছি, কেননা মিশনে এগুলো লাগতেই পারে। কিছুক্ষণের ভেতরে আমাদের আস্তানায় এসে পড়ি। দেখি আলিফ সাব্বির কি যেন করছে। কিরে মামা, সব রেডি? কিন্তু ইয়াসিন রে জানালি না কেন? ও কিন্তু জানলে মন খারাপ করবে। আরে এখানে প্ল্যান আছে, পরে সব বুঝে যাবে। আচ্ছা চল, এবার সব রেডি, এখন যাওয়া যাক। তারপর আইফোন 16 প্রো ম্যাক্স দিয়ে দরজাটা অটোমেটিক খুলে দিলাম। দরজার ভেতর থেকে বেরিয়ে এলো ডিকো। সবাই উঠে বসলাম। হাই বন্ধুরা, শুভ সকাল। হাই কিকো, শুভ সন্ধ্যা। আজকে কিসের মিশন? ঢাকা টু চট্টগ্রাম পাহাড়তলি, অ্যাপ্লাই কর, ফর্মুলা নম্বর 17। তখনই কিকোর মনিটরে বাংলাদেশের হাইওয়ে ম্যাপ চলে আসে। তারপর কিকো ঢাকা টু পাহাড়তলির লোকেশন সেট আপ করে নেয়। শা করে এক টান দেয়। আমরা এদিকে ল্যাপটপ দিয়ে JSY এর সাথে কানেকশন নিয়ে নিই, কারণ সেখানে গিয়ে অনেক কিছু জানতে হবে। এইভাবে জার্নির পর সকালবেলা পাহাড়তলি গিয়ে পৌঁছাই। সকালে সবাই মিলে নাস্তা করে নিই, তারপর JSY-কে পোক করি। সাথে সাথে জেসি বলে উঠল, হাই বন্ধুরা, এতদিন পরে আমাকে স্মরণ করা হলো। হাই জেসি, একটা ছোট্ট কাজ করতে হবে। ওয়ার্ডার মি ইনস্ট্যান্টলি। পাহাড়তলির নেটওয়ার্ক কয়েক ঘন্টার জন্য অফ করে দাও। ওকে, ইউর রিকোয়েস্ট ইজ প্রসেসিং। তারপর 5 মিনিট পর, ইউর রিকোয়েস্ট ইজ সাকসেসফুল ডান।
তারপর জেসির প্রোগ্রাম অফ করে দিই। পাহাড়তলি থেকে কিছুটা দক্ষিণ দিকে চলে আসে, একটা ড্রোন চালিয়ে দিই জঙ্গলের উপর দিয়ে, যার কারণে ল্যাপটপের বসে গোটা আস্তানা সব ছবি দেখে নিই। এখন বলতে পারেন পাহাড়তলির নেটওয়ার্ক জ্যাম করে দিলে আমরা কিভাবে ল্যাপটপ আর ড্রোন চালাচ্ছি। আসলে জেসির মাধ্যমে স্যাটেলাইট থেকে নেটওয়ার্ক পায়, এটা আগে থেকেই কানেকশন দিয়ে রাখে, তাই আমাদের নেটওয়ার্ক পেতে কোনো সমস্যা হচ্ছে না। যাই হোক, কিছুক্ষণের ভেতর জঙ্গলের চিপা চাপা দিয়ে একটা আস্তানার সামনে আসে। একটা ট্রাকের মাঝে অবৈধ মালামাল ভরছে কিছু লোক। একটা গাড়ি দেখে ওরা চমকে যায়, কারণ এসব আস্তানা সম্পর্কে কেউই জানে না। আমরা কিভাবে এখানে আসলাম কিছু না বলে সবগুলো আমাদের দিকে পিস্তল তাক করে। ওদের একজন বলল, কিরে তোরা কারা এখানে কি করিস? তোদেরও তো হেব্বি সাহস, মরণের রাজ্যে প্রবেশ করে ফেলছস। ওটা তোদের, কিছুক্ষণের ভেতর দেখবি সব শেষ। অনেক অবাক হলাম, জীবনের প্রথম তোদের দেখলাম পিস্তলের সামনে দাঁড়িয়ে হাসছিস। বেশি অবাক হলাম তোদের মতো বাচ্চা ছেলেদের দেখে। এখানে তোদের কি উদ্দেশ্যে আসা বল, না হলে এক্ষুনি খুলি উড়িয়ে দিব। রিল্যাক্স দাদা, পিস্তলের খেলা এই সেই জন্ম থেকেই করে এসেছি, এসব আর ভালো লাগে না। এখন শুধু আগুন দিয়ে খেলি, ওদেরকে এটা বল। তোরা বেশি কথা বলছিস, দাঁড়া এক্ষুনি তোদের শেষ করে বলার আগেই বললাম। আরে আগে একটু উপরের দিকে তাকা, তাহলে এই সব বুঝে যাবি আমরা কে। সবগুলা উপরের দিকে তাকিয়ে দেখে মাথার উপর কয়েকটি ড্রোন ঘুরছে, সাথে মাইন লাগানো, নিচে পড়লেই ব্লাস্ট হয়ে যাবে। ওরা আরো অবাক হয় যখন আস্তানার উপরের দিকে তাকায়। বড় একটা মাইন নিয়ে ড্রোন ওটার উপর উঠছে, একটাও কথা বলছে না। কি হা হয়ে গেলি কেন? শুধু একটা নিচে পড়লেই সবগুলার খেল এইখানেই খতম। সবগুলা ভয় পেয়ে গেল। সুন্দরভাবে বলছে, সবাই অস্ত্রগুলা ফেলে সুন্দর করে এক পাশে এসে দাঁড়া, না হলে। এই কথা শুনেই সবগুলা অস্ত্র ফেলে এক পাশে এসে দাঁড়ায়। তারপর ড্রোন থেকে মাইনগুলা ছেড়ে দেয় সাব্বির, সাথে সাথে এই আস্তানাটা ব্লাস্ট হয়ে যায়। ওদের একটা বলল, ভাই আসলে আপনারা কারা? তোর বসের ধ্বংস হবে, ধ্বংস। তখনই ওদের একটা কোথায় যেন ফোন দেয়। লাভ নেই রে বকার দল, পুরো পাহাড়তলির নেটওয়ার্ক জ্যাম করে দিয়েছি। ভাই আসলে আপনারা কারা? তোরা আসলেই বোকাচোদা, এখন আমাদের দেখে বুঝতে পারিস নাই আমরা কতটা ভয়ঙ্কর। যাই হোক বাই, তোদের উপর আস্তানাগুলোকে ধ্বংস করে আসি, তার আগে তোরা এখানে অজ্ঞান হয়ে পড়ে থাক। বলতেই সাব্বির একটা স্প্রে ছেড়ে দেয়, সাথে সবগুলো অজ্ঞান হয়ে যায়। তারপর আমরা গাড়িতে উঠে চলে যাই। একের পর এক ওর আস্তানা ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। আর এদিকে ইয়াসিন স্কুলের সময় হওয়ায় আমাদের ফোন দেয়, বাট কারো নাম্বারে ফোন যাচ্ছে না। ও মনে মনে টেনশন করতে লাগলো, ওদের কিছু হয়ে গেল না তো আবার। ও ভাবলো আমরা সাব্বিরের বাসায়, তাই ও সাব্বিরের বাসার দিকে রওনা দেয়। হঠাৎ একটা এসে ওর সামনে থামে, কিছু না বলেই ইয়াসিনকে জোর করে গাড়িতে উঠিয়ে নেয়, ইয়াসিনকে অজ্ঞান করে ফেলে। প্রায় আধ ঘন্টা পর ইয়াসিনের জ্ঞান ফিরে। ও তাকিয়ে দেখে চারপাশ ঘুটঘুটে অন্ধকার। চারপাশে চোখ বুলিয়ে মনে মনে ভাবল, কোনো পরিত্যক্ত গোডাউন হবে, নিশ্চয়ই কেউ কিডন্যাপ করে এখানে এনেছে। এসব ভাবার মাঝেই ঘরটাতে আলো জ্বলে উঠল। তিনটা লোক ঘরে প্রবেশ করছে। দুটোকেই ইয়াসিন ভালো করে চেনে, কিন্তু একজন তার কাছে অচেনা মনে হচ্ছে। কেউ হতে পারে? ড্রাগন কিং। তিনটা লোক চেয়ার টেনে বসে পড়ে। এমপিসিএম বলে উঠল, বস, এই ছেলেটা, ওর সাথে আরও 3টা আছে। ভাই, ওকে সেদিন ধরে এনেছিলাম, তখনই 3টা ছেলে এসে আমাদের মেরেছিল। ইয়াসিনের আর বুঝতে বাকি নেই ওই ড্রাগন কিং। দেখতে পুরাই ফিলেন, কালো কুচকুচে চামড়া, গালের মধ্যে কাটা দাগ, চোখ দুটো আগুনের মতো লাল, মনে হয় যেন আস্ত একটা জন্তু। খুবই অবাক হলাম, এই 20 বছরের রাজত্বকালে কত স্পেশাল ফোর্স আমার পিছনে লেগেছে, তবুও আমার কোনো সন্ধান পাইনি। আর তোদের মতো ছোট্ট ছেলেরা আমার আসল রাজ্য থেকে টাকা গায়েব করে ফেলছস। ঢাকার গোপন আস্তানাগুলোর সন্ধান কেউ জানে না, আর তোরা এগুলা ধ্বংস করে দিয়েছিস। দেখতে মনে হয় পড়াশোনা করিস। কেন হুদাই এসব ঝামেলায় জড়াতে এলি? ভেবেছিস কিছু টাকা পয়সা আর কয়েকটা আস্তানা গড়িয়ে দিয়ে ড্রাগনকে ধ্বংস করে দিবি? ড্রাগন একটা ব্র্যান্ড,
এই টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত অপরাধ জগতের একটাই বাঘ, আর সেই বাঘের সাথে পাঙ্গা নিতে এসেছিস। তোদের সব কটাকে আমি নিজের হাতে দিয়ে মারবো। নিজের হাতে মরবি? হ্যাঁ, শুধু ওইটাই কর, মাত্র একদিন তোর সব শেষ হয়ে যাবে। ড্রাগন কিং রাগে ইয়াসিনের মুখে ঘুষি মারে, ছিটকে গিয়ে কিছুটা দূরে গিয়ে পড়ে। কুত্তার বাচ্চা, তুই ড্রাগন কিংয়ের সামনে হাসি মারিস? মনে হয় সাইকো হয়ে গেছিস, না হলে মৃত্যুর দরজার সামনে দাঁড়িয়েও হাসিস। ওকে এখানেই মেরে ফেলি। সেদিনও এইভাবেই হাসছিল, পরে ছেলেগুলো এসে আমাদেরই মেরে দেয়। এই বেটা চুপ কর। বাইরে আমার কয়েকশো পোলাপাইন স্নাইপার, মেশিন গান, আর্মস নিয়ে দাঁড়িয়ে আছে। কেউ আসলেই ঝাঁপিয়ে পড়বে, আর তুই এসব নিয়ে পড়ে আছিস। হ্যাঁ, তোর কয় শত পুষা কুত্তা মিলে আমাদের টিমের কারো কিছু করতে পারবে না। ইয়াসিনের হাসি দেখে ড্রাগনের শরীরে আগুন জ্বলতে থাকে, জোরে চিৎকার মেরে বলতে থাকে, এই কে আছিস? চাইনিজ কোরালটা নিয়ে আয়। ওকে আর বাঁচিয়ে রাখবো না, নিজের হাতে ওকে কপিয়ে কপিয়ে মারবো। আমাকে ওর খেলার পুতুল মনে হচ্ছে। তখন একটা কুড়াল নিয়ে আসলো। ইয়াসিনের ভয় হতে লাগলো, মনে মনে ভাবলো, আমরা এখনো কেন আসছি না? ও ভাবতে থাকে আমরা মনে হয় আর আসবো না। ড্রাগন কুড়ালটা হাতে নিল। ইয়াসিন ভয়ে আপনা আপনি চোখটা বন্ধ করে দেয়, মনে মনে পরপারে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। যে না ড্রাগন ইয়াসিনকে কূপ দিতে যাবে, তখনই একজন এসে বলল, বস, চট্টগ্রাম থেকে ফোন এসেছে। সালামাদ, এমন সময় কে ফোন দিল? ফোনটা রিসিভ করে ড্রাগন একটা জোরে চিৎকার দিয়ে বলে, না, এ হতে পারে না। আমার পরিশ্রমে গড়া আস্তানাগুলো ধ্বংস হতে পারে না। বস, কি হচ্ছে? রাখ তোর বস, তাড়াতাড়ি হেলিকপ্টার রেডি কর, এখনই চট্টগ্রামে রওনা দিব। এদিকে আমরা চট্টগ্রামের ওর সবগুলো আস্তানা ধ্বংস করে ফেলেছি। শুধু এখন রেমা কালিঙ্গার গহীন বনে থাকা ওর সেই রাজ্যটা, মানে যেটা থেকে টাকা হ্যাক করেছিলাম, এটা ধ্বংসের বাকি। ওটা ওর সামনেই ধ্বংস করব। এতক্ষণে মনে হয় রওনা দিয়ে ফেলছে। আর একটু দেরি করে ফোন দিলে বেচারা ইয়াসিন হয়তো ওপরে চলে যেত। আসলে ইয়াসিনকে দিয়েই এই প্ল্যানটা হয়েছে। আমরা আগেই জানতাম ড্রাগন আমাদের ধরতে অবশ্যই ঢাকা যাবে, আর এই সুযোগে আমরা চট্টগ্রামে ওর আস্তানাগুলো ধ্বংস করব। কেননা ও থাকলে অভিযান চালানো আমাদের জন্য সহজ হতো না, কারণ ড্রাগনের বিরাট একটা গ্যাং আছে, এতগুলোর সাথে আমরা পেরে উঠবো না। তার জন্য ইয়াসিনকে নিয়ে আসেনি। এরা আমাদের কাউকে না পেলে বুঝে যাবে চট্টগ্রাম চলে এসেছে, তাই বোঝার আগেই যেন আস্তানাগুলো ধ্বংস করতে পারি, এই জন্যই ইয়াসিনকে ঢাকায় রেখে আসে। আর ওকে ড্রাগন গ্যাং যে কিডন্যাপ করছে এটা ভালো করেই সাব্বিরের ল্যাপটপে দেখতে পায়, কারণ ইয়াসিনের সাথে লোকেশন ট্র্যাকার আছে। তাই যখনই ড্রাগন কিং ইয়াসিনকে মারতে যাবে তখনই তাড়াতাড়ি ওকে ওদের একটা লোকের দ্বারা ফোন দিই। আর এটা খুব ভালো করেই জানতাম ফোন পেয়ে ও পাগলের মতো ছুটে আসবে। এখন একটা কাজ বাকি, আর্মি ফোর্স লাগবে। তাই তাড়াতাড়ি মেজর সাহেবের কাছে ফোন দিলাম। উনি বললেন কিছুক্ষণের ভেতর আমাদের ঠিকানায়, মানে রেমা কালিঙ্গার জঙ্গলে চট্টগ্রাম থেকে স্পেশাল আরবিএর ফোর্স চলে আসবে। এদিকে আস্তে আস্তে বিকাল গুনে আসছে। আমরা তিনজনেও রেমা কালিঙ্গা গিয়ে পৌঁছাই। গিয়ে দেখি জঙ্গলের শুরুতে একটা র্যাবের গাড়ি দাঁড়ানো, মাত্র 20-25 জনের মতো হবে। ওটা দেখে মেজরের প্রতি রাগ হলো। এই 20 জন দিয়ে কি ড্রাগনের সাথে পেরে উঠব? যাই হোক, কি কত আছে, এত ভয়ের দরকার নেই। তারপর আমরা জঙ্গলের ভেতর দিয়ে চলতে থাকি। আমাদের পেছনে র্যাবের গাড়ি আসছে। কিছুক্ষণ পরেই জঙ্গলের মধ্যখানে চলে আসে, যেখান থেকে ড্রাগনের রাজ্য শুরু। আমরা প্রবেশ করতেই সামনে এসে কিছু লোক পিস্তল নিয়ে দাঁড়ায়। আমাদের কিছু করতে হয়নি, গাড়ি থেকে র্যাবের স্পেশাল ফোর্স বের হয়ে ওদের সাথে সাথে খতম করে দেয়। এইভাবে বিভিন্ন বাধা বিপত্তি পেরিয়ে ড্রাগনের সেই আসল রাজ্যের সামনে আসে। আগে থেকে যেহেতু সব জানা ছিল, তাই সহজে আসার পথে বিপদ সংকেতগুলো শেষ করতে সক্ষম হই। এভাবে প্রায় ওর আস্তানার সামনে চলে আসছে। তখন হঠাৎ আমরা প্রবেশ করতেই সামনে এসে কিছু লোক পিস্তল নিয়ে দাঁড়ায়। আমাদের কিছু করতে হয়নি, গাড়ি থেকে র্যাবের স্পেশাল ফোর্স বের হয়ে ওদের সাথে সাথে খতম করে দেয়। এইভাবে বিভিন্ন বাধা বিপত্তি পেরিয়ে ড্রাগনের সেই আসল রাজ্যের সামনে আসে।
আগে থেকে যেহেতু সব জানা ছিল, তাই সহজে আসার পথে বিপদ সংকেতগুলো শেষ করে সে সক্ষম হয়ে এভাবে ওর আস্তানার সামনে চলে আসছি। তখন হঠাৎ কিসের আওয়াজ শুনতে পাই, মনে হচ্ছে গাড়ির ইঞ্জিনের আওয়াজ। কিছুক্ষণের ভেতর 10-12টা গাড়ি এসে থামলো আমাদের পেছনে। গাড়ি থেকে লোক বেরিয়ে এলো। দুটাকে ভালো করেই চিনি, কিন্তু অপর একজনকে দেখে চমকে যায়। তার মানে ড্রাগন কিং চলে আসছে। আর বাকি গাড়িগুলা গুন্ডা টাইপের লোক বের হলো। প্রায় 70 থেকে 80টা লোক হাতে গান নিয়ে নামলো। তাহলে কি ড্রাগন এটাই? এইসব ভাবনার মাঝে ড্রাগন বলে উঠল, সেই ছোট্ট থেকে অপরাধ জগতে রাজত্ব করে আসছি। শহরের অলিগলির ছোট বড় মাস্তান থেকে শুরু করে এমপি মন্ত্রী পর্যন্ত একটা নাম শুনলে ভয়ে কেঁপে ওঠে, ড্রাগন কিং। আর সেই ভয়ঙ্কর রাক্ষসটার সাথে তোরা পাঙ্গা নিতে আসছিস? খুব অবাক হলাম তোদের দেখে। কে বলছিল তোদের এসব জোড়াতে? সামান্য কয়েকটা আর্মি আর র্যাবের ফোর্স দিয়ে ড্রাগন কিংকে ধরতে এসেছিস? তোদের এখন খেলাধুলার বয়স। আমার মাথায় ঢুকছে না কে তোদের এই বুদ্ধি মাথায় দিল। পৃথিবীটা ভালো করে জানার আগেই তোদের বিদায় নিতে হবে। আফসোস লাগছে তোদের জন্য। হাসালি, অশুভ শক্তি ধ্বংসের জন্য কারো কথাই চলতে হয় না। নিজের বিবেকটাকে জাগিয়ে দিলে এই বিদ্রোহী সত্তা জেগে ওঠে। তোর আস্তানা সব ধ্বংস করে ফেলছে, এখন শুধু এটাই বাকি। এটা ধ্বংস করে দিলে তুই আজীবনের জন্য শেষ হয়ে যাবে। বাট দুঃখ লাগছে তোর জন্য, তোর সামনেই তোর পতন হবে। বয়সে অনেক ছোট্ট তোরা, বলতে হবে অনেক সাহস আছে তোদের। ভয় করে না, একবার যদি ইশারা করি তো সব কোটাকে মুহূর্তেই পুঁতে ফেলবে। ও তাই নাকি? তাহলে তো চলে গেলেই পারি। তোরা তো আমার রাগ মাথায় তুলে ফেলেছিস, একটাকেও জীবিত রাখবো না। বলেই ওর পোষা গুন্ডাগুলোকে রেডি হওয়ার আদেশ দেয়। ওদের রেডি হতে দেখে র্যাবের ফোর্সরা বিনা বাক্যে স্যালেন্ডার করে ফেলে। ওরা ভাবে আমরা এই কজন, এতগুলার মোকাবেলা কিভাবে করব। সবগুলা গিয়ে এক পাশে দাঁড়িয়ে যায়। আমরা এইসব দেখে অবাক হয়ে যাই। র্যাব ফোর্স ভয়ে আত্মসমর্পণ করে নিল। ভাবতেই অবাক লাগলো। ড্রাগন কিং জোরে জোরে হাসতে লাগে আর বলল, তোদের র্যাবের ফোর্সের অবস্থা দেখ। আমরা কিছু বললাম না। গাড়িতে মানে কিকোর ভিতরে উঠে গেলাম। এখন কিকোই একমাত্র আমাদের হাতিয়ার। ড্রাগন কিং ভাবছে আমরা পালিয়ে যাব, তাই কয়েকজনকে ইশারা দেয় আমাদের ধরে আনতে। 5-6টার মতো আমাদের দিকে আসছে। কিকোর স্পিড বাড়িয়ে দিলাম, জোরে গিয়ে বাসটাকে ধাক্কা দিলাম। এক একটা এক এক দিকে ছিটকে পড়ছে। বাকিগুলা এইসব দেখে পিস্তল নিয়ে আসে। তাড়াতাড়ি সাব্বির কিকোর গ্লাস চেঞ্জ করে দিল, বুলেট প্রুফ গ্লাসে কনভার্ট করে দিল। আমি ড্রাইভ করছি আর আলিফকে বললাম তাড়াতাড়ি মেজরের সাথে যোগাযোগ করতে, জরুরি আর্মি ফোর্স পাঠাতে, কেননা কিকোর গ্লাসে বেশি বুলেট লাগলে ফেটে যাবে। ফুল স্পিডে চালাচ্ছে, যেটাই সামনে পড়ছে ছিটকে দূরে গিয়ে পড়ছে। হুঁশ নেই কোথায় গিয়ে দিয়ে চালাচ্ছি, তবে শুধু গুলির শব্দ পাচ্ছি আর কিকোর সামনে মানুষের ধাক্কা লাগার শব্দ পাচ্ছি। কতক্ষণের ভেতর 20-30টার মতো ওপরে পাঠিয়ে দিয়েছে। ড্রাগন কিং শুধু তাকিয়ে দেখছে, মনে মনে ভয় পেতে লাগে। তখনই হঠাৎ করে দেখি জনি ইয়াসিনের বুকে পিস্তল ধরে ড্রাগনের সামনে নিয়ে আসে। ইয়াসিনকে দেখে আটকে উঠি সবাই আর বলতে থাকে, যদি ইয়াসমিনকে বাঁচাতে চাস গাড়ি থামিয়ে নেমে পড়, না হলে তোদের প্রাণ বন্ধু আর বেঁচে থাকবে না। তাড়াতাড়ি কিকোকে স্টপ করে দিই। ড্রাগন জনিকে বলল, এটা না হয় বাঘের বাচ্চা। এই শাল কুত্তার বাচ্চারা, সবগুলো গাড়ি থেকে নাম, না হলে একে এখানেই শেষ করে দেব। 3জনেই গাড়ি থেকে নেমে পড়ি। আমাদের নামতে দেখে ইয়াসিন বলল, প্লিজ তোরা কেউ সারেন্ডার করছিস না? না রে দোস্ত, আমরা এত স্বার্থপর নই। আমাদের জন্য তোর প্রাণটা চলে যাক। প্লিজ, আমি মারা গেলে কিছু হবে না, তবুও তোরা এদের কাছে মাথা নত করিস না। নিজেদের বাঁচানোর জন্য তোর প্রাণটা দিতে পারিস না দোস্ত? মরার দরকার হলে সবাই একসাথে মরবো। আমাদের কাণ্ড দেখে সবগুলো অবাক। এই শালা, তোর ভয় লাগে না? নিজের প্রাণটার মায়াও করিস না? ইয়াসিন কিছু না বলেই হাত ওপরে তুলে বসে পড়ে, তারপর বলতে লাগে, প্লিজ তোরা সবাই গাড়িতে উঠে পড়। আমি জানি আমাকে মেরে দিলেও ও তোদের ছাড়বে না। তোরা ওর সামনে সারেন্ডার করিস না, আমি মরার জন্য প্রস্তুত।
তোরা লড়াই চালিয়ে যা প্লিজ। তখন রাগে ড্রাগন কিং বলতে থাকে, কুত্তার বাচ্চা, তোর মরার শখ না, দাঁড়া আগে তোকেই শেষ করি। বলেই জনির হাত থেকে পিস্তলটা নিয়ে লোড দিয়ে দেয়। ইয়াসিনের কপাল বরাবর পিস্তলটা আনতেই একটা বুলেট এসে ড্রাগনের হাতে লাগে, সাথে সাথে পিস্তলটা পড়ে যায়। আরেকটা এসে জনির পায়ে, আরেকটা এসে এমপিসিএমের কপাল বরাবর লাগে। তিনটা মাটিতে ধপাস করে পড়ে যায়। কোথা থেকে গুলি ছোড়া হলো সেদিকে তাকাতেই অবাক। স্পেশাল র্যাব ফোর্সরা সবাই হাতে বন্দুক নিয়ে যার যার পজিশনে দাঁড়িয়ে আছে। আচমকা এমন হওয়াতে ড্রাগন সহ সবাই ভয় পেয়ে যায়। জনি ভাই বলে চিৎকার দিয়ে ওঠে। ইয়াসিন তাড়াতাড়ি দৌড় দিয়ে আমাদের কাছে চলে আসে। চারজনেই গাড়িতে উঠে গেলাম। র্যাবের লোকজন সবাই বুলেট প্রুফ জ্যাকেট আর হেলমেট মাথায় নিয়ে ওদের উদ্দেশ্যে গুলি ছুটতে থাকে। ড্রাগনও ওর গুন্ডাদের ইশারা দেয় আমাদের মারতে। এভাবে দুই পক্ষ তুমুল গোলাগুলিতে জড়িয়ে পড়ি। ড্রাগনের লোকজন কিছুক্ষণের ভেতরই সবগুলা মাটিতে লুটিয়ে পড়ছে, আর একটাও বেঁচে নেই। র্যাবের ফোর্সদের বুলেট প্রুফ জ্যাকেট আর হেলমেট থাকার কারণে কিচ্ছু হয়নি। এখন শুধু জনি আর ড্রাগন বেঁচে আছে। ওর সামনে যায়, গাড়ি থেকে বের হয়ে ওর সামনে গিয়ে দাঁড়ায়। কিরে, বলেছিলাম না তোর সামনে ফেস টু ফেস খেলা হবে? তুই নিজের চোখে তোর ধ্বংস দেখবে। তোর বাকি রাজ্যগুলা একে একে ধ্বংস করছে, এখন শুধু এটাই বাকি। তোর সামনে এটা ধ্বংস করব বলেই সাব্বির মাইন লাগানো ড্রোনগুলা ওর আস্তানার সামনে দিয়ে চালাতে থাকে। একে একে 4টা ড্রোন মাইনগুলা নিয়ে উড়াল দিল। ওর আস্তানার ওপর থেকে নিচে মাইনগুলা ছেড়ে দিলাম। সাথে সাথে ড্রাগনের রাজ্যটা দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। ড্রাগন কিং জোরে চিৎকার দিয়ে বলে উঠল, না, এ হতে পারে